পিআর পদ্ধতি আগামী সংসদের উপর ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল। জানালেন খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের প্রতিনিধি থাকবে উচ্চ কক্ষে। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে। নির্বাচন কমিশনের সাথে জামায়াত ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক। সংসদের আগে গণভোট আয়োজনের দাবি। একসাথে হওয়ার ব্যাপারে কোন কোন দলের মত আছে, আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে। কারণ দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। শাপলা প্রতীকেই নির্বাচনে যাবার আশা এনসিপি। জোট কিংবা আসন সমঝোতায় যাবে না হেফাজত, জানালেন মামুনুল। সরকারি এলপি গ্যাস লুটপাটের ঘটনা, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির আব্দুস সালাম মীরকে দুদকে জিজ্ঞাসাবাদ। আমন্ত্রণ যমুনা নিউজে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আগামী নির্বাচনে মানুষ আরেকবার রায় দেবে যে তারা সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক বাংলাদেশি, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে মতবিনিময় শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। নির্বাচনে সারা দেশে খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন চান বিএনপি মহাসচিব। বলেন, সংসদের উচ্চকক্ষে খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ থাকবে। সারা দেশে অনেক রকম রাজনীতি হচ্ছে, কথা হচ্ছে, যে পদ্ধতি সম্পর্কে মানুষ অভ্যস্ত নয় সে বিষয়ে আগামী সংসদের উপরেই ছেড়ে দিতে হবে। পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলেও মত তার। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট নিতে মানসিকভাবে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামী, জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে নির্বাচন ভবনে পুরো কমিশনের সাথে বৈঠক করে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল ব্রিফিংয়ে বৈঠকে বিস্তারিত তুলে ধরেন। জানান, গণভোটের বিষয়ে দলের জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে কমিশনের কাছে। নির্বাচনের আগে গণভোট ইসির কাছে পরীক্ষামূলক হবে, পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে মতামত জানিয়েছেন প্রতিনিধিরা। এ সময় প্রবাসীদের ভোট দান, ভোটার লিস্ট, জাল ভোট রোধে নির্বাচনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ সহ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কেও জানতে চান। কিছু ক্ষেত্রে পরামর্শও দেয় জামায়াত ইসলামী। এবং নির্বাচনের আগে গণভোট না দিলে দলের অবস্থান কি হবে সে প্রশ্নের স্পষ্ট জবাব তিনি দেননি। একসাথে হওয়ার ব্যাপারে কোন কোন দলের মত আছে, আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে। কারণ দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে এসব বলেন তিনি। এ সময় জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচন করার আশা ব্যক্ত করেন তিনি। শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই দাবি করে সার্জিস বলেন, নির্বাচন কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে। পরে বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার ইস্যুতে তিনি বলেন, নানা সিন্ডিকেটের কারণে যে প্রতিষ্ঠান থেকে যতটুকু প্রাপ্তি আসার কথা তা আসছে না, তাই দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত সবার নেয়ার স্বাধীনতা থাকবে। এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের, আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলাতে আগামী নির্বাচন করবে। নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজতে ইসলাম, এমনটাই জানালেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান, এ ধরনের ঘটনা কাম্য নয়, হেফাজত কোনোভাবেই এর সমর্থন করে না। লিখিত বক্তব্যে তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এ ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি সংগঠনটির। হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। কাজে হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোন রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন, সেটি তার দলীয় পরিচয় করেন, হেফাজতের পরিচয় করেন না। যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে হেফাজতে ইসলাম, তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে। 16 অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল দেওয়া হয়, আর সে বিষয়টি মাথায় রেখেই ফলাফল প্রস্তুত করা হয়েছে। চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 26 জুনে, লিখিত পরীক্ষা শেষ হয় 19 আগস্ট। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন 12.5 লাখ শিক্ষার্থী। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চটকদার জিপিএ 5 নয়, যার যতটুকু প্রাপ্য তাই দেওয়া হবে, আর সেই হিসেবে এবার জিপিএ 5 এর সংখ্যা কমতে পারে। এবছর একই দিনে আর অভিন্ন প্রশ্নে হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা, যা 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিবর্তন আসছে প্রশ্নপত্রের বিষয়াবলীতে, আর যুক্ত হচ্ছে মানবিক ও মানসিক দক্ষতার প্রশ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সব সিদ্ধান্ত হয়েছে রোববার। দেশের সরকারি, বেসরকারি ও সশস্ত্র বাহিনী সব মিলিয়ে মেডিকেল কলেজ 111টি, আসন 12,000-এর বেশি। আর ডেন্টাল কলেজের সংখ্যা 25টি, ভর্তির সুযোগ পান প্রায় 2000 শিক্ষার্থী। এমবিবিএস পরীক্ষার পর আলাদা প্রশ্ন ও আলাদা দিনে হয় ডেন্টাল বা বিডিএস ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষা হতে যাচ্ছে একসঙ্গে। ডেন্টালে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 600 উপরে সিট খালি প্রাইভেটে। সেই কারণে এটা অভিযোগ আসছে যে যেহেতু ডেন্টাল পরীক্ষাটা খুব দেরি করে হয় এমবিবিএস বা অন্যান্য পরীক্ষার পরে, সেই জন্য শিক্ষার্থীরা অন্য জায়গায় ভর্তি হয়ে যাওয়ার পরে ডেন্টালে আর ভর্তি হতে আগ্রহী হয় না। তো সেটাকে নিরসন করার জন্য আমরা এটা একই সাথে পরীক্ষাটা করে ফেলবো। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ জ্ঞান ও ইংরেজি মিলিয়ে মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। প্রশ্নে নতুন করে যুক্ত হচ্ছে মানবিক গুণাবলী, পেশাগত প্রবণতা, উপস্থিত বুদ্ধিমত্তার প্রশ্ন, আর বাড়বে সাধারণ জ্ঞানে। যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এই মানবিক গুণাবলী, বিশ্লেষণী ক্ষমতা, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, কতগুলো বিষয় আছে যেটাকে নন কগনিটিভ স্কিল বলা হয়, এগুলো যাদের ভালো আছে সেটা আমরা একটু যাচাই করতে চাই। এই বছর হয়তো এই ধরনের প্রশ্নের সংখ্যা 10% বা 15% হবে, আগামী বছর এটা আরও একটু বাড়বে। এবং আমরা পরিকল্পনা যেটা করেছি যে আগামী 3-4 বছর পরে হয়তো মেজরিটি অফ কোয়েশ্চেন্স এই বিষয়গুলো প্রাধান্য পাবে।
এমবিবিএস ভর্তি পরীক্ষায় 1 ঘন্টা সময় পান শিক্ষার্থীরা। এবার সময় কিছুটা বাড়তে পারে। স্বাস্থ্য বিভাগ বলছে, মেডিকেল শিক্ষার জন্য যোগ্য শিক্ষার্থী বাছাইয়ে ধারাবাহিকভাবে আরও কিছু পরিবর্তন আনা হবে। রাষ্ট্র চায় তার সেরা সন্তানেরা চিকিৎসক হোক। রাষ্ট্র চায় আমাদের যারা সন্তানেরা আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে যারা মানবিক গুণাবলী সম্পন্ন এবং সেই সঙ্গে তারা মেধাবী, সেই সন্তানেরা যেন চিকিৎসক হয়। এদিকে শিক্ষার্থীরা যাতে নিজের পছন্দমতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, সেজন্য অটোমেশন পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে বিএমডিসি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। 3 দিনের সফরে ওয়ার্ল্ড ফুড ফোরামে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ওয়ার্ল্ড ফুড ফোরামের প্ল্যাটফর্মে ক্ষুধা, মন্দা ও গ্লোবাল কনফ্লিক্ট নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোমের প্রধান উপদেষ্টার এই অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের কথা জানান তিনি। ব্রেক দ্য হাঙ্গার কনফ্লিক্ট সাইকেল, সেটার উপরে বলবেন। তারপরে প্রমিস রাখার কথা বলবেন, রিজিওনাল ফুড ব্যাংক তৈরি করার কথা বলবেন, লোকাল এন্টারপ্রেনারদের সাপোর্ট দেওয়ার কথা বলবেন, তারপরে এক্সপোর্টের যে ব্যান আছে অনেক জায়গায় সেটা নিয়ে বলবেন, এবং অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। এছাড়া উনি বাংলাদেশের যে অভূতপূর্ব একটা ইয়ুথ লেড একটা যে রেভলিউশন হলো সেগুলো নিয়ে বলবেন। সরকারি এলপি গ্যাস লুটপাটে জড়িত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে আসে সরকারি গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ট্রান্সফার করে অর্থ হাতিয়ে নেওয়ার খবর। এরপরেই দুদকের একটি দল বিপিসি কার্যালয়ে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। এরই পরিপ্রেক্ষিতে আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। সরকারের নির্ধারিত 690 টাকার গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ট্রান্সফার করে 1400 টাকায় বিক্রি করছে একটি চক্র। যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে আসে এই চক্রের কারসাজি। প্রতিবেদন প্রচারের পর দুদকের একটি দল বিপিসি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। সরকারের এলপি গ্যাস লুটপাটের ঘটনায় জড়িত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে দ্রুত দুদক কার্যালয় ত্যাগ করেন এই কর্মকর্তা। এ ঘটনায় সোমবার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে জানিয়ে দুদক কর্তৃপক্ষ বলছে, পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। 784 টাকার এলপিজি গ্যাস 1450 টাকায় সিন্ডিকেটের মাধ্যমে বিক্রির অভিযোগে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। এই ঘটনায় জড়িত থাকায় মন্ত্রণালয় থেকে আব্দুস সালাম মীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখনও তা বাস্তবায়ন করেনি প্রতিষ্ঠানটি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কে প্রদর্শন করা হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী হৃদয়কে হত্যার ভিডিও। শেখ হাসিনা পালানোর পরে এই হামলার ঘটনা ঘটে বলে জানানো হয় যুক্তিতর্ক উপস্থাপনে। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো কনস্টেবল আকরামকে গ্রেফতার করা হয়েছে। এদিন আদালতে শেখ হাসিনার একটি ফোনালাপ শোনানো হয়, যেখানে আন্দোলন দমনে বল প্রয়োগের নির্দেশ দিতে শোনা যায় তাকে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার খবরে গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি স্থানীয় হাসপাতালে অবস্থানরত উচ্ছ্বসিত জনতা বেরিয়ে আসে রাস্তায়। ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানা পুলিশ গুলি ছুড়তে থাকে। ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ। এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এমনই একটি ভিডিও প্রদর্শন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি হত্যার কথা স্বীকার করেছেন। লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও জানান তিনি। এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে ব্রিজ থেকে ফেলে দেয়, সে পর্যন্ত স্বীকারোক্তি আছে। তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম।
কিন্তু যেহেতু 1 বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে, কোনো কিছু পাওয়া যায়নি। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে এসে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন 29 জুলাই শেখ হাসিনার প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে কথোপকথনের একটি রেকর্ডিংও শোনানো হয়, যেখানে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনাকে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 21 অক্টোবর। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সেনানিবাসের MES ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541 এর ক্ষমতা বলে এবং দ্য প্রিজন্স অ্যাক্ট 1894 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশে প্রতি 4 জন নারীর মধ্যে 3 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে সহিংসতার শিকার হয়েছেন, এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের যৌথ জরিপে। সোমবার প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এর পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়, 76% নারী স্বামী বা জীবনসঙ্গীর দ্বারা অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন। 8 কোটিরও বেশি নারী বাংলাদেশে, যা মোট জনসংখ্যার 52%, যারা দেশ নির্মাণ তো বটেই, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু সেই নারীরাই চরমভাবে সহিংসতার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সোমবার প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এর পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, 76% নারী স্বামী বা জীবনসঙ্গীর দ্বারা অন্তত একবার হলেও সহিংসতার শিকার হয়েছেন। এই সহিংসতার ধরনগুলোর মধ্যে রয়েছে শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক নির্যাতন এবং নিয়ন্ত্রণমূলক আচরণ। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে। এর তথ্য ব্যবহার করে মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অঙ্গীকার নিশ্চিত করা সম্ভব। তবে স্বাস্থ্য, সুরক্ষা ও আইনি সেবা সহ সহিংসতা প্রতিরোধের জন্য অর্থায়ন অপরিহার্য। এটি শুধুমাত্র এক প্রতিষ্ঠানের কাজ নয়, পুরো সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এই যৌথ জরিপে বলা হয়েছে, গত 1 বছরে 49% নারী এমন সহিংসতার মুখোমুখি হয়েছেন। আরও উদ্বেগজনক বিষয় হল, সহিংসতার শিকার 3 জনের মধ্যে 2 জন কখনোই বিষয়টি প্রকাশ করেননি। জরিপে স্বামী ব্যতীত অন্য ব্যক্তির দ্বারাও সহিংসতার চিত্র উঠে এসেছে। 200 জনেরও বেশি আমরা ইনুমিনেটর নিয়োগ দিয়েছি এবং তাদেরকে এক্সটেন্সিভ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিষয়টি যেহেতু খুবই ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ, সেটা মাথায় রেখে তো আমরা এই সার্ভের তথ্য সংগ্রহ করেছি প্রায় 4 মাসেরও বেশি সময় নিয়ে। যেটি বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আমরা যে পরিসংখ্যান দিয়ে থাকি সেটার আলোকে আসলে তেমন ব্যবস্থা নেওয়া হয় না। দেশের সবচেয়ে বেশি নারীর প্রতি সহিংসতা ঘটে বরিশালে। আর সহিংসতার ধরনে প্রযুক্তি নির্ভর সহিংসতা বড় ধরনের সংযোজন বলে জানিয়েছেন গবেষকরা। সহিংসতার ঝুঁকি বেশি দেখা গেছে কম বয়সী নারী, শহুরে বস্তিতে বসবাসকারী, স্বামীর মাদকাসক্তি বা বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকা নারী এবং যৌতুক প্রথার সঙ্গে যুক্ত পরিবারের মধ্যে। ট্রেডিশনালি আমরা যে ভায়োলেন্সগুলো ফিজিক্যাল, সেক্সুয়াল যেগুলো দেখতাম, এরপর আমরা এবারে একটু কন্ট্রোলিং বিহেভিয়ারটা দেখেছি এবং আমরা আমাদের রিপোর্টে যেটা দেখা যাচ্ছে এটা অনেক হাই কম্পেয়ার টু অন্য টাইপ অফ ভায়োলেন্সের ক্ষেত্রে।
ইন্টারনেট, অনলাইন এবং ডিভাইসের যে পেনিট্রেশন, যাদের টেকনোলজির অ্যাক্সেস বেশি, তারা এই ভায়োলেন্সের শিকার বেশি হচ্ছে। যদিও আগের তুলনায় কিছু অগ্রগতি হয়েছে, যেমন স্বামী দ্বারা সহিংসতার প্রাদুর্ভাব 2015 সালে 66% থেকে 2024 সালে 49% নেমে এসেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের 68.2% নারী এবং 45.9% পুরুষ উচ্চকক্ষে পিআর পদ্ধতি বোঝেন না। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জেনজি ভোটাররাই সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায়, এমন তথ্য উঠে আসে জরিপে। কারওয়ান বাজারে ইনোভেশন জরিপের ফলাফল বিশ্লেষণ এবং গোলটেবিল আলোচনায় তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেছে থিঙ্ক ট্যাঙ্ক ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। বিশ্লেষকরা বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি সম্পর্কে জনগণকে অবগত করা জরুরি। তারা বলেন, তরুণ প্রজন্মের স্পিরিট ধারণ করা হচ্ছে না, আর তাই নির্বাচন নিয়ে তাদের অবিশ্বাস তৈরি হচ্ছে। আগামী নির্বাচন সবচেয়ে প্রতিযোগিতামূলক হবে। নির্বাচনে জেনজি, নারী এবং সংখ্যালঘু ভোটাররা জয় পরাজয়ের নির্ধারক হবে। বাংলাদেশের মানুষ আসলে একটা সুষ্ঠু, সাধারণ, স্বাভাবিক নির্বাচনের দিকে তাকিয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ আপনার মনে করছে এই সরকার একটা সাধারণ, সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচন দিতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ তারা তাদের দায়িত্ব পালন করবে। এবারে দুর্গাপূজায় 33,500-এর মধ্যে 700 প্রতিমায় অসুরকে দাড়ি পরানোর বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুমার ধর। সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এবারের শারদীয় দুর্গাপূজা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। স্বরাষ্ট্র উপদেষ্টা গত 5 অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অজুহাতে শিল্পী, পূজারী ও আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ঘোষণা করার পর আতঙ্ক সৃষ্টির বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, প্রতিমায় যে অবয়ব প্রকাশের কথা বলা হচ্ছে তা এবছরই হয়েছে, ভাবার অবকাশ নেই। অতীতে অনেক প্রতিমায় তা শিল্পীরা প্রকাশও করেছেন বলে জানান তিনি। এবার কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলে মনে করেন না আয়োজকরা। প্রতিমায় যে অবয়বে প্রকাশের কথা বলা হচ্ছে তা নতুন বা হঠাৎ করে এই বছরই হয়েছে তা ভাবার কোনো কারণ নেই। অতীতে অনেক প্রতিমায় তার শিল্পী বা আয়োজকরা নানাভাবে প্রকাশ করেছেন। এবার কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে আমরা মনে করি না।